আমরা এতদিন যে ধরনের বাংলাদেশের ইতিহাসকে, এটা আমি আরো একটা আমাদের আলোচনা সবাই বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসের সাথে যে নির্মমতম কু আওয়ামী লীগ করেছে, সেই ইতিহাসগুলো এখন পুনরুদ্ধার করার প্রক্রিয়া আছে। এবং এই ইতিহাসগুলো পুনরুদ্ধার করা কিন্তু আসলে শুধু ইতিহাস পুনরুদ্ধার করা না, এটা আসলে আমাদের গণরাজনীতি, যেটা আরিফ আদিব খুব যথার্থ বলেছেন একটু আগে, যে পার্টি রাজনীতি এবং গণরাজনীতি যে পার্থক্য তিনি করার চেষ্টা করেছেন, পিপলের জন্য রাজনীতি করা, আরেকটা হলো পার্টির জন্য রাজনীতি করা। তো এই গণরাজনীতি করার জন্য এই যে ইতিহাসটাকে পুনরুদ্ধার করা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে ইতিহাস যে কথাটা বলবে সেই কথাটাই আসলে রাজনীতিতে এসে কাজ করবে। ইতিহাস যার কথা বলবে রাজনীতিতে আপনি তাকেই মানে অন্তত ক্ষমতার দিকে দেখতে পারবেন। এগুলো নিয়ে অনেক কথাবার্তা ইতিমধ্যে হয়েছে। তো আমাদের এই 52 ভাষা আন্দোলন, দেখেন যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ শেখ হাসিনা আমাদের ইতিহাসের সাথে এত বড় মানে অন্যায় করেছে, এত বড় জুলুম করেছে যে তারা শেখ মুজিবুর রহমানকেও এই ভাষা আন্দোলনের স্রষ্টা বানিয়ে দিতে মানে পারলে তাকে ভাষা আন্দোলনের রূপকার বানিয়ে দেয়। কিন্তু তিনি, আপনারা জানেন যে ভাষা আন্দোলনের যতগুলো মানে হিস্ট্রি, ওয়েল ডকুমেন্টেড যে হিস্ট্রি আছে, কোথাও শেখ মুজিবুর রহমানের তেমন কোনো ভূমিকা ছিল না। তাহলে যেখানে তার ভূমিকা ছিল না সেখানে আপনার তাকে জোর করে প্রতিষ্ঠা করা দরকার কি? বাকি যাদের ভূমিকা আছে তাদেরকে বাদ দিয়ে, এটাই ছিল আওয়ামী লীগের ইতিহাস। এটাকেই তারা বলেছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এবং এই মুক্তিযুদ্ধের ইতিহাস মানে যেটা আসলে তাদের দলীয় ইতিহাস, এবং যেটা আসলে দলীয় ইতিহাসও না, এটা আসলে শেখ পরিবারের ইতিহাস। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা গত 15 বছর যাবৎ যে ইতিহাসগুলো আমাদেরকে গেলানোর চেষ্টা করেছে, সেখানে আওয়ামী লীগেরই অন্যান্য লোকেরা নাই। তাজউদ্দিন আহমদ নাই, সিরাজুল আলম খান নাই, মাওলানা ভাসানী হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তিনি নাই, আব্দুর রহমান তর্কবাগিশ নাই, আব্দুর রশিদ তর্কবাগিশ নাই। এরকম যারা আওয়ামী লীগের অন্যান্য যে অংশ আছে, যারা শেখ মুজিবুর রহমানের বাইরে কে আছে তাহলে ইতিহাসে? শুধু আছে শেখ মুজিবুর রহমান আর শুধু আছে শেখ মনি। এর বাইরে কিন্তু, তার মানে যে দল, যে পরিবার তার দলের প্রতি ন্যায্যতা তৈরি করতে পারে না ইতিহাস লেখার ক্ষেত্রে, তারা কিভাবে জাতির ইতিহাস লিখবে? তারা লিখতে পারবে না এবং পারে না। এবং এই ইতিহাসটাকে তারা যে এই যে ইতিহাস নিয়ে যে ভয়ঙ্কর কর্মকাণ্ড করলো গত 15 বছর, এটার সাথে তারা যেভাবে দেশ শাসন করেছে তার সরাসরি সম্পর্ক আছে। রাজাকারের বাচ্চা নিয়ে অনেক কিছু তারা আমাদের বক্তারা বলেছেন, আপনারা শুনেছেন। এই রাজাকারের বাচ্চা বলাটা খুব নিরীহ ব্যাপার না। এটার সাথে কোটা সংস্কার আন্দোলন, মানে এটাকে শুধু একটা ট্যাগিং হিসেবে দেখলে হবে না, এটার সাথে চাকরির সম্পর্ক করে ফেলেছে তারা। যে কোটা, আপনি চাকরির ন্যায্যতা চাইলে আপনি রাজাকার। তার মানে হচ্ছে যারা পার্টির প্রতি লয়াল, যারা দলের প্রতি লয়াল, তারা চাকরি পাবে, এবং এর বাইরে যারা এটা বিরোধিতা করবে তারা হচ্ছে আসলে আপনার রাজাকার। এটা ছিল আওয়ামী লীগের লজিক। এভাবেই তারা দেশ চালিয়েছে। এবং তারা বাঙালি বনাম মুসলমান, প্রগতির পক্ষে বনাম প্রগতির বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের বনাম মুক্তিযুদ্ধের বিপক্ষে, এই ধরনের নানা ধরনের বিভাজন করে, যেটা আমাদের বক্তারা বলেছেন যে হত্যাযজ্ঞ প্রাণী তৈরি করেছে। আপনি রাজাকার, আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, মানে আপনি আওয়ামী লীগ বিরোধী হলেই এবং আওয়ামী লীগের ইতিহাস প্রকল্পের বিরোধিতা করলে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, আপনি রাজাকার, সুতরাং আপনাকে মেরে ফেলা যাবে। এটাই তারা করেছে এতকাল। এইখান থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে এবং সেই প্রথম 21শে ফেব্রুয়ারি হচ্ছে আজকে আমরা পালন করছি। ফলে এই দিবসগুলো, আমাদের এই জাতীয় দিবসগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটা আওয়ামী লীগের সন্ত্রাস মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দলীয় অত্যাচার মুক্ত একটা সর্বজনীন ভাবে, আপনি দেখেন কি স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ, আমরা দেখেছি 16 ডিসেম্বর উদযাপন করেছে, এখন 21 ফেব্রুয়ারি উদযাপন করছে। কারণ আগে যে একটা আনুষ্ঠানিকতা মাত্র ছিল, যে আওয়ামী লীগের ভয়ে আওয়ামী লীগের পার্টি ক্যাডারদের এই ধরনের দিবসগুলো ছিল আওয়ামী লীগের পার্টিদের সন্ত্রাস করার একটা মহড়া, সন্ত্রাসী মহড়া দেখানোর একটা মানে উপলক্ষ ছিল। আপনি 7 মার্চ কিংবা 16 ডিসেম্বর তারা যখন রাস্তায় নামতো, বাংলাদেশের মানুষকে তারা নাজেহাল করতো, মেয়েদেরকে তারা হয়রানি করতো, অপমান করতো রাস্তায়, এটাই ছিল তাদের এই সমস্ত দিবস উদযাপন করা। 7 মার্চের সমাবেশগুলো তো দেখতেন আপনাদের মনে আছে, যে এই সমাবেশগুলোর পরে মেয়েরা এসে ফেসবুকে লিখতো, তাদের গায়ে পানি ঢেলে দেওয়া থেকে শুরু করে অপমানমূলক কথাবার্তা বলা থেকে শুরু করে হেন কোনো খারাপ কাজ নাই যেটা আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডাররা করে নাই। আজকে আমরা আওয়ামী লীগ মুক্ত পরিবেশে 21শে ফেব্রুয়ারি উদযাপন করতে পারছি। আমাদের 52 ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছেন, যারা আমাদের এই যে আমাদের স্বাধীনতার যে সংগ্রাম, আমাদের যে লম্বা যে সংগ্রামের ইতিহাস আমরা টানি, এখানেও আমরা 21 এবং 24কে যে মেলানোর চেষ্টা করেছি, এটার যারা একেবারে শুরুর দিকে আমাদের যারা পূর্ব প্রজন্ম আছেন, যাদের গর্বিত উত্তরাধিকার আমরা, তাদেরকে আমরা আজকে মন খুলে, যুক্তি বিবর্জিত, ইতিহাস বিবর্জিত আবেগ কিন্তু অনেক ক্ষতিকর। দুটো জিনিস এখানে আমাদের খেয়াল করা দরকার, যে কি 21শে ফেব্রুয়ারি আজকে কেন আমাদের, আমরা কি শুধু এটাকে একটা মানে আনুষ্ঠানিকতা, নাকি এর আজকে কোনো প্রাসঙ্গিকতা আছে? তো সেই ক্ষেত্রে আমার দুটো জিনিস মনে হয়। একটা নাম্বার হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছিল 21 ফেব্রুয়ারি। এটা কিন্তু একটা আইন ছিল সামরিক সরকারের বা ওই সময়কার পাকিস্তান সরকারের একটা আইন ছিল। এই 144 ধারা আপনি ভঙ্গ করেছেন, আমাদের দেশের ছাত্ররা এবং জনগণ ভঙ্গ করেছে। কেন? কারণ 144 ধারা ভঙ্গ না করলে আসলে ন্যায্যতা প্রতিষ্ঠা করা যাচ্ছিল না। তার মানে আইন যদি ন্যায্যতার বিপক্ষে দাঁড়ায়, আইন যদি ইনসাফের বিপরীতে দাঁড়ায়,
তাহলে ওই আইন ভেঙে ফেলা এটাই হচ্ছে মানে কর্তব্য, এটাই হচ্ছে ইনসাফ, এটাই হচ্ছে ন্যায্যতা। সুতরাং আজকেও দেখেন, এটা প্রাসঙ্গিকতা আমি এই কারণে বললাম যে আজকেও বাংলাদেশের যে আইন, যে সংবিধান, এই সাংবিধানিক কাঠামো, এই আইনি কাঠামো দীর্ঘদিন যাবৎ এখানকার বাংলাদেশের মানুষের, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কোন রকম জাস্টিস, কোন রকম ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে আইনি কাঠামো। এই আইনি কাঠামোর মধ্যে লজিক দিয়ে তারা আমাদেরকে ক্রসফায়ার করেছে। তারা বলেছে যে আপনি যদি 46 নম্বর অনুচ্ছেদ পড়ে দেখেন, সেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যে কোনো ব্যক্তির যে কোনো কাজকে তারা ভ্যালিড করতে পারবে। তার মানে যখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলেছে, তো এখানে মাদকের বিরুদ্ধে যুদ্ধ যদি এবং মিডিয়া ন্যারেটিভগুলো এরকম ছিল কিন্তু যে মাদকের এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করছে, এটা বসে বসে ওবায়দুল কাদের সেলিব্রেট করেছেন। তার মানে ওই মাদকের এক গ্রুপ যে হত্যা করলো, এইটা হচ্ছে আপনার ওই সময় রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ওটা যৌক্তিক। 46 অনুচ্ছেদ দ্বারা তারা চাইলে এগুলো ন্যায্যতা করতে পারবে। সুতরাং আমরা এই কারণে বলেছি যে এই সংবিধান যে কিনা বাংলাদেশের তিনটা ভুয়া নির্বাচন আটকাতে পারে নাই, বাংলাদেশের মানুষের গুম হওয়া থেকে রক্ষা করতে পারে নাই। আপনারা জানেন এখানে অনেকেই আইনের মানুষ আছেন, আলামিন ভাই আইন ব্যাকগ্রাউন্ডের মানুষ, জাকারিয়া ভাই আছেন, আপনারা জানেন যে যদি কোনো নাগরিককে পুলিশ বিনা পরোয়ানায় ধরে নিয়ে যায়, তাহলে আপনার অধিকার আছে 24 আদালতে গিয়ে আপনি বলবেন যে 24 ঘন্টার মধ্যে আমার ওই নাগরিকটাকে, আমার ওই লোকটাকে আদালতে আপনি হাজির করেন। এটা নিয়ম, এটাকে হ্যাবিয়াস কর্পাস বলা হয়। এই নিয়মটাকে তারা বিধানগুলি দেখিয়েছে কিন্তু এতদিন। তার মানে এই সংবিধান আপনাকে এই প্রোটেকশন দিতে পারে নাই। সাংবাদিক, আপনার এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইরা আছে, আপনার সাংবাদিক কাজলের সাথে কি ঘটেছিল খেয়াল করে দেখেন। কতদিন তিনি গুম ছিলেন, তারপর তাকে 8 মাস সম্ভবত গুম ছিলেন। গুম থাকার পরে তাকে সীমান্তে অনুপ্রবেশকারী মামলা দিয়ে দেখানো হলো, ওই মামলায় জামিন দেওয়া হলো এবং সাথে সাথে গ্রেফতার করা হয় এবং তার সাথে সাথে আবার তাকে জেলে পাঠানো হলো। এই হলো মানে এই যে দেখেন আইন আর বেআইনের যে ফারাকগুলোকে এমন ভাবে একাকার করে দিয়েছিল আওয়ামী লীগ। গুম একটা বেআইনি ঘটনা, আর ধরে নিলাম জিনিসের নিরাপত্তা আইন একটা আইন। তাহলে বেআইনি একটা ঘটনার মধ্য দিয়ে যাকে তারা এতদিন গুম করে রেখেছিল, সেই লোকটাকে তারা 8 মাস পরে জনসম্মুখে এনেছে, আনার পরে আপনার আবার মামলা দিয়ে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। তাহলে বেআইন আর আইনের যে ফারাক থাকতে হবে একটা রাষ্ট্রে, এটাকে তারা একাকার করে দিয়ে ভেঙে ফেলেছিল। এবং একদিন আপনারা জানেন আন্তর্জাতিক সনদ অনুযায়ী যদি কেউ 24 ঘন্টা কাউকে যদি বিনা পরোয়ানায় যদি তার কাস্টডি পুলিশ স্বীকার না করে, যদি একদিন তাকে কোথাও গোপনে আটকে রাখে, তাহলে সেটাই গুম। তাহলে আপনি বুঝে দেখেন সাংবাদিক কাজল সহ এরা কত বড় বড় গুমের শিকার হয়েছে, মুশতাক সহ আরো অনেক কতগুলো ঘটনা ঘটেছে। এখনো আমরা জানতে পারছি যে গুম কমিশনের রিপোর্টে 1600-র বেশি লোকের আপনার অভিযোগ জমা পড়েছে। তাহলে এই সংবিধান আপনাকে প্রোটেকশনটা দিতে পারেনি। তাহলে আজকে যখন ছাত্ররা বলছে, কি কারণে ছাত্ররা গাত্রদাহের শিকার হচ্ছে, আপনাদেরকে বুঝতে হবে। মানে কেন আপনাদের এই কথাগুলো। আমি কালকে এক বিএনপির বর্ষিয়ান নেতার সাথে একটা আলোচনায় আমি ছিলাম, আমি তাদের কথা হতবাক হয়ে যাই যে তারা কি বলেন, তারা কি ইতিহাস আমাদেরকে গেলাতে চান। তারা বলছেন যে আমরা 72 সংবিধান বিরোধিতা করি, এই জন্য আমরা নাকি স্বাধীনতা বিরোধী, আমরা নাকি বাংলাদেশের ইতিহাসকে স্বীকার করি না। অথচ তিনি নিজে 90-এর ছাত্র আন্দোলনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্র নেতা ছিলেন। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনারা যে 3 জোটের রূপরেখা দিলেন রাজনৈতিক দলগুলো, এই 3 জোটের রূপরেখাগুলো বাস্তবায়ন হলো না কেন? তখন তো আপনারা বলেছিলেন মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করা যাবে না। তাহলে মৌলিক অধিকার বিরোধী আইন বাংলাদেশে হলো কেন এরপরে? আপনারা বলেছিলেন সুষ্ঠু নির্বাচনের বাইরে একদিনও কেউ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে কিভাবে এরকম আপনারা নিজেরা 92 সালে মাগুরা উপনির্বাচন করলেন প্রশ্নবিদ্ধ, 95 সালে আপনারা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করলেন, আওয়ামী লীগ সরকার 3টা এরকম নির্বাচন করলো। কিভাবে এটা ঘটতে পারলো? এই গণঅভ্যুত্থানের পরে এটা ঘটতে পারলো। তার কারণ হচ্ছে তারা একটা গণঅভ্যুত্থানকে সাংবিধানিক ধারাবাহিকতার নামে একটা আবারও রেজিম চেঞ্জে পাঠিয়ে দিয়েছে। এবং খেয়াল করে দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা, আরিফ আদিবকে আমি ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে তুলে এনেছেন, যে এই রাজনৈতিক দলগুলা যারা অষ্টপ্রহর আমাদেরকে জ্ঞান দেয় যে আমরা রাজনীতি বুঝি না, আর তারা মহা রাজনীতি বুঝে, তারা এরশাদকে, যাকে আমাদের ছাত্র জনতা পতন ঘটিয়েছে, সেই এরশাদকে তারা মৃত্যুর শেষ দিন পর্যন্ত রাজনীতি করতে দিয়েছে। এখনো তারা বলতেছে যে শেখ হাসিনাকে আসতে দিবে তারা, শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক, জনগণ নাকি সিদ্ধান্ত নিবে। এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না, জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। আরে ভাই, এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি? 5 অগাস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হচ্ছে আওয়ামী লীগ একটা পলাতক দল, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তারা এখন পরিষ্কার ভাবে ভারতের এজেন্ট। সেই দলকে আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে এখানে এনে নির্বাচনের মধ্যে দিয়ে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগকে চাই না। আমাদেরকে রাজনীতি শেখাতে আসবেন না। আপনারা 36 বছর ফেল করেছেন বলে 36 দিনের আন্দোলন সফল হয়েছে।
সুতরাং আমি দ্বিতীয় কথা বলবো যে 21শে ফেব্রুয়ারি আজকের এই, সুতরাং আমাদেরকে 36 বছর এই বর্ষিয়ান রাজনীতিবিদ এইসবের সবক দিবেন না দয়া করে। আমরা আপনাদেরকে রেসপেক্ট করি, কিন্তু সবক দিতে আসবেন না। এই ছাত্র নেতাদের আপনারা কেন ভয় পান আমরা বুঝতে পারি। আপনারা ভয় পান তার কারণ হচ্ছে তাদের সামনে আপনাদের অতীতের ভুলগুলো পরিষ্কার, তারা ইতিহাস পড়েছে, তারা খোঁজ নিয়ে দেখেন। এই 5 তারিখের আগে এই নাহিদকে আপনারা এই পত্রিকাওয়ালারা চিনতেন না, আপনারা জিজ্ঞেস করেছেন নাহিদ কি জঙ্গি নাকি, এটা আমাদেরকে তা প্রমাণ দিতে হয়েছে, সার্টিফিকেট দিতে হয়েছে না নাহিদ জঙ্গি না, মাহফুজ জঙ্গি না। আপনারা খোঁজ দেন নাই, অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের মধ্যে তারা বসে বসে এই বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, আপনারা একটা খোঁজ দেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করছে, বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়ছে, এই খোঁজ আপনাদের কাছে নাই। সারা বাংলাদেশের মানুষের ছাত্রদেরকে আপনারা কিভাবে চিনবেন? চিনতে পারবেন না। এই যে দ্বিতীয় কথা হচ্ছে 21শে ফেব্রুয়ারির আরেকটা তাৎপর্য হচ্ছে আমাদের সামনে এখন যে তখনও কিন্তু উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে চাকরিগুলোকে কুক্ষিগত করার একটা পরিকল্পনা ছিল, যে কারণে যে কথাটা বলা হয় না, শুধু কিন্তু 52 ভাষা আন্দোলনের ছাত্ররা কিন্তু শুধু ওই দিন জীবন দেয় না, বুড়িগঙ্গার মাঝি এসে এখানে জীবন দিয়েছে। কোথাও আপনি এটা ডকুমেন্টেশন পাবেন না। বুড়িগঙ্গার মাঝি কি কারণে বুড়িগঙ্গার মাঝি এসে এখানে জীবন দিয়েছে বলেন তো? কারণ সে চায় না তার ছেলেটাও মাঝি হোক। আমাকে বিএনপির নেতা বলতেছেন যে রিকশাওয়ালা কি কোটা বুঝে? রিকশাওয়ালা আপনার চেয়ে ভালো কোটা বুঝে। জুলাই মাসে এখানে ভিডিও, ভাইরাল ভিডিও আছে, দেখেন। রিকশাওয়ালা বলেছে যে আমি রিকশাওয়ালা, আমার ছেলেও কি রিকশাওয়ালা থাকবে নাকি? এখানে আমরা কোটা থাকতে দিব না। রিকশাওয়ালা আপনার চেয়ে বেশি কোটা বুঝে, এবং আপনারা খালি বুঝেন নির্বাচনী একমাত্র আন্দোলন, আর কোন বাকি আন্দোলন। চাকরির ইস্যু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা লুটপাট ছাড়া, পাচার ছাড়া দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন করছেন বাংলাদেশকে, আর আওয়ামী লীগের কথা তো বলাই বাহুল্য, পুরো দেশটা ছিবড়া বানিয়ে তারা এখন পালিয়ে গেছে। আপনারা পাচার ছাড়া, দুর্নীতি ছাড়া বাংলাদেশে আর কিছু উপহার দিতে পারেন নাই। আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের তরুণরা কিভাবে, তারা কি করে তারা খাবে? তারা কি চাকরি করবে? না ঠিক আছে চাকরি, সবার চাকরি করতে হবে না, তাহলে আপনি তাকে উদ্যোক্তার কোনো ইনসেন্টিভ দিচ্ছেন? কোনো ইনসেন্টিভ তারা দেন নাই আমাদের তরুণদেরকে, তাহলে তারা চাকরি আন্দোলন করবে না? আপনাদের নির্বাচনের পিছনে কি আপনাদের পিছিয়ে গিয়ে দাঁড়াবে এবং তারপর আপনারা আবার ক্ষমতায় এসে আমাদের সাথে জুলুম করবেন? এই কারণে আপনাদের নির্বাচনের দাবিকে আন্দোলনে জনগণ সাড়া দেয় না। এই কারণে আপনারা 7 জানুয়ারিতে ফেল করছেন। স্বীকার করেন আপনারা কেন 7 জানুয়ারির আগে যে দামি নির্বাচনের কথা আমরা বলি, আপনারা তো দামি আন্দোলন করেছেন। আপনারা দামি আন্দোলন করেছেন যে স্যাংশন দিবে আমেরিকা, এবং সেই স্যাংশনের ইয়েতে এখানে আওয়ামী লীগ করে যাবে, তারপর সুষ্ঠু নির্বাচন হবে। এবং আপনারা পরে অভিযোগ করেছেন যে ঢাকা শহরের মানুষজনরা আমাদের কেচি গেট খুলে দেয়নি, আমাদের নেতাকর্মীরা দৌড় খাইছে, এবং ঢাকা শহরের মানুষের এত খারাপ যে তারা আসলে আমাদেরকে কেচি গেট খুলে দেয় নাই। দিবে না তো আপনাদেরকে কেচি গেট খুলে, কারণ আপনারা তো তার জন্য আন্দোলন করতেছেন না। তাহলে জুলাই মাসে অপরিচিত ছাত্ররা যখন রাস্তায় ডাকলো, মানুষজনকে, জনগণকে ডাকলো, এই ছাত্রনেতা আসিফ 2 দিনের ছেলে, তাকে কেউ চিনত? সে যখন ডাকলো যে ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসা জনতা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন রাস্তায় নামছে? একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। 36 বছরের বর্ষিয়ান রাজনীতিবিদ, একটু বোঝার চেষ্টা করেন পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য। 36 বছর আর 36 দিনের পার্থক্য এখানেই। এই 36 দিনকে অবজ্ঞা করে আপনারা রাজনীতি করবেন? আমাদেরকে আর মহড়া দেখায়েন না। ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনাদের ছাত্র সংগঠনগুলা আজকে যে ধরনের সন্ত্রাস করতেছে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটেছে, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। সেরকম পরিণতির দিকে আপনারা যায়েন না দয়া করে। আপনারা ছাত্র সমাজকে কোন ধরনের হুঙ্কার দিয়ে এখানে রাজনীতি করতে পারবেন না। আপনি ছাত্র দল হন, ছাত্র শিবির হন, অন্য যে হন, ছাত্র সমাজে গায়ে একটা ফুলের টোকা দিয়ে এখানে কোন ধরনের রাজনীতি আপনি করতে পারবেন না, এটা পরিষ্কার। এখনো হুঁশ আছে। আপনারা কিন্তু আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না, কারণ আওয়ামী লীগ হচ্ছে অত্যাচারের একটা সিলিং। ওই সিলিং আর আপনারা পৌঁছাতে পারবেন না। এর চেয়ে দুর্বল হবেন, এর চেয়ে দুর্বল হয়ে কিন্তু পারবেন না। ফু দিয়ে উড়িয়ে দিবে বাংলাদেশের জনগণ, ফু দিয়ে উড়িয়ে দিবে আপনাদেরকে বাংলাদেশের জনগণ। সুতরাং যদি রাজনীতি করতে হয়, জনগণের অধীন থেকে রাজনীতি করেন। জনগণকে হুঁশিয়ার করবেন না, জনগণের অত্যাচার করবেন না, জনগণকে কোন ধরনের, প্রতিদিন আপনারা চাঁদাবাজি করতেছেন, প্রতিদিন। এই প্রতিদিনের চাঁদাবাজি খবর জনগণের নাবিশ্বাস উঠতেছে, এবং আপনারা একটা খুব ভালো মজা পাইছেন যে এখানে এই সরকারকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদে পদে কাজে বাধা দিচ্ছেন, প্রোক্লেমেশন করতে দিচ্ছেন না, সংবিধান করতে দিচ্ছেন না, রাষ্ট্রপতি পদে করতে দিচ্ছেন না। অন্যদিকে দোষ সব চাপাচ্ছেন ছাত্রদের ঘাড়ে, যে ছাত্রদের কারণে এই এরকম হচ্ছে। আপনাদের এর চেয়ে মজার মডেল আর হয় না। নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার আগেই আপনারা আসলে ক্ষমতায় চলে গেছেন। হুঁশ হচ্ছে না, হুঁশে আসেন, এবং এটাই একমাত্র পথ যে বাংলাদেশে আগামী নির্বাচনটা, এই যে বৈষম্যের বিরুদ্ধে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই আন্দোলনের চাওয়াটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, যেটা আপনারা বানান নাই আপনাদের স্বার্থে। এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের অনেক সমস্যা হয়, এটা আমরা বুঝতে পারি। ওই যে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা কাঠামো সংবিধানের মধ্যে, তো আল্লাহর পরে একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর, এই যে ক্ষমতার কাঠামো, এইটা আপনাদের খুব মজা লাগে, আমরা বুঝতে পারি। কিন্তু এইবার আর আমরা এটা করতে দিব না। এই ছাত্র নেতারা ইতিহাস পড়েছে,
তারা জানে 3 জোটের রূপরেখা কিভাবে ব্যর্থ হয়েছে, তারা জানে 72 থেকে 75 সালে কি ঘটেছে, তারা জানে কিভাবে 62 থেকে 70-এর যে সংগ্রাম, 69-এর গণ অভ্যুত্থান, এগুলোর পরবর্তীতে যে আমাদের যে একটা ন্যায্য এবং ইনসাফের সমাজ এবং রাষ্ট্র করার কথা ছিল, এটা আপনারা করতে দেন নাই, এটা এই ছাত্ররা জানে। এবং এই কারণেই ছাত্রদেরকে আপনারা ভয় পান, আমরা বুঝতে পারি। 3 অগাস্টে যে এক দফা ঘোষণা করেছেন নাহিদ ইসলাম, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আপনাদের তো ইহ জনমে এই ধরনের এক দফা আপনারা শুনেন নাই। আপনারা খালি শুনছেন অমুক তুই কবে যাবি, ওই ধরনের এক দফা শুনে শুনে অভ্যস্ত। তো এই কারণে নাহিদ ইসলামদেরকে ওই যে 3 দফা, এক দফার মধ্যে যে 3টা দফা আছে, ফ্যাসিবাদের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা আপনাদের রাজনৈতিক গ্রামারের মধ্যে পড়ে না, আপনাদের রাডারে ধরা পড়ে না, আমরা বুঝতে পারি। কিন্তু এটাই বাংলাদেশের রাজনীতি। এই কোর্ট, যে কোর্ট ছাত্ররা কেটেছে, এই কোর্টে এসে রাজনীতি করতে হবে। আপনাদের কোর্টে, আপনাদের নির্বাচনবাদী রাজনীতি কোর্টে আর রাজনীতি হবে না। নির্বাচন ছাত্ররাও চায়, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে চাই, আপনারা তো 2/3 পেয়ে সংসদে যাবেন, নির্বাচনে জিতে সংসদে যাবেন, তাহলে গণপরিষদ ভয় পাচ্ছেন কেন? গণপরিষদের একটা নির্বাচন আপনাদের পররাষ্ট্র সেল চালায়, তারা পর্যন্ত বুঝতে পারে না গণপরিষদ নির্বাচন কি দল চালান আপনারা, স্কুলিং করান আপনাদের নেতাদের, কেন্দ্রীয় নেতারা পর্যন্ত আপনারা বুঝতে পারেন না যে গণপরিষদ নির্বাচন বলতে একটা নির্বাচন আছে বাংলাদেশে। তারা আমাদেরকে শেখায় যে ভাই 69 গণ অভ্যুত্থানের পরেও তো নির্বাচন হয়েছে, তা আমরা কি অস্বীকার করছি 69 গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে? কিন্তু 69 গণ অভ্যুত্থানের পরে নির্বাচনটা কি নির্বাচন হয়েছিল? গণপরিষদ নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন হয় নাই। তাহলে আমরা যখন এখন বলেছি যে এই ডিসেম্বরে গণপরিষদ নির্বাচন দেন, আপনাদের ভয় পাচ্ছেন কেন? আপনারা ছাত্ররা তো ওয়েলকাম করেছে, নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হবে, যেখানে সংবিধান প্রণয়ন করা হবে। আপনারা যে 62 দফা সংস্কার প্রস্তাব দিচ্ছেন, কোথায় গিয়ে করবেন এই সংস্কার? সংসদে। সংসদে গিয়ে এই সংবিধান সংস্কার করলে কি হবে জানেন? এরপর আমরা যদি কোনোদিন 2/3 পাই, ওই 62 দফা আমরা বাতিল করে দিতে পারবো। আমাদেরকে কি ওই সুযোগ দিতে চান যে আপনারা 62 দফা সংস্কার করবেন? ধরে নিলাম ভালো ভালো সংস্কার করবেন, এবং তারপর আরেকটা দল ক্ষমতায় আসবে, তাদের হাতে যদি 2/3 থাকে, তারা ওগুলো বাতিল করে দিতে পারবে। এই হচ্ছে সংসদে গিয়ে সংবিধান সংস্কার করতে চাওয়ার যে খায়েশ, তার সমস্যা। এই কারণে ছাত্ররা বলেছে যে আপনি আগে ফাউন্ডেশনটা পরিষ্কার করেন। এই বিল্ডিংটা দাঁড়াবে না এই পিলার ছাড়া, এই ফাউন্ডেশন ছাড়া। গণপরিষদ হচ্ছে সেই ফাউন্ডেশন, যেখানে গিয়ে আপনাকে আগে সংবিধানটা প্রণয়ন করতে হবে, গণতান্ত্রিক সংবিধান করতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে। সেই গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে আইন প্রণয়ন করার জন্য সংসদে আপনি যাবেন, আমাদের কোনো অসুবিধা নেই। পার্থক্যটা খুব পরিষ্কার। যারা 36 বছর ধরে রাজনীতি করছেন, আপনাদেরকে আমরা পার্থক্যটা খুব সহজে বলতে চাই যে সংবিধান প্রণয়ন করা হয় যে নির্বাচিত যে সভায়, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। আর নতুন সংবিধানের অধীনে আইন প্রণয়ন করে যে সভায়, সেটা হচ্ছে আইন প্রণয়নী সভা তথা সংসদ সভা। এখন আনেন, পৃথিবীতে আপনাদের তো বহুত বড় বড় আইনজীবী আছে, বহুত বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী আছে। এই যে 2 লাইনে পার্থক্যটা শিখাইলাম আপনাদেরকে, এইটা যদি আমি ভুল বলছি, যদি প্রমাণ করতে পারেন, কালকে থেকে রাজনীতি ছেড়ে দেবো, কথা বলবো না কোনো কোথাও এসে। ভুল প্রমাণ করেন আমাদেরকে, চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, আপনারা তো অনেক বেশি বুঝেন। ওকে, এখন লাস্ট আমি যে কথা বলতে চাইবো সংবিধান সংস্কার কমিশনের উদ্দেশ্যে, আপনারাও কিন্তু গোজামিলের মধ্যে আছেন। যে সংবিধান সংস্কার কমিশনের প্রফেসর আলী রিয়াজকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আপনারাও কিন্তু গোজামিলের মধ্যে আছে। দয়া করে রাজনৈতিক দলগুলোর চাপে কোনো ধরনের গোজামিল আমাদেরকে দিবেন না। কি লিখেছেন আপনারা প্রস্তাবনার মধ্যে? সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে আপনারা লিখেছেন যে জনগণের সম্মতি নিয়ে আমরা করে ফেলবো। আপনারা কারা? জনগণ করবে সংবিধান। জনগণ সংবিধান করতে হলে আপনাকে গণপরিষদ নির্বাচন দিতে হবে। সাহস করে কেন এই কথাটা বলতে পারলেন না যে গণপরিষদের মধ্য দিয়ে সংবিধানটা প্রণয়ন করা হবে, কিংবা সংস্কার করা হবে? এই কথাটা আপনাদেরকে বলতে হবে। যেটা ঔচিত্য, যেটা ঠিক, যেটা করতে হবে, সেটাই আপনি বলবেন। রাজনৈতিক দলগুলো এটা কি প্রতিক্রিয়া দেখাবে সেটা ভাবা আপনার কাজ না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনারা এখনো দেখতেছি রাষ্ট্রভাষার ফ্যাটিসের মধ্যে ভুগতেছেন। রাষ্ট্রভাষা একটা খুবই সেকেলে এবং ফালতু ধারণা। কিসের রাষ্ট্রভাষা? আপনি এটাকে রাষ্ট্রভাষা না, বলেন যে দাপ্তরিক ভাষা হবে। দাপ্তরিক ভাষা, রাষ্ট্রের কোনো ভাষা থাকার দরকার নেই, দাপ্তরিক ভাষা হবে। আপনি কোন কোন ভাষা দিয়ে রাষ্ট্র চালাবেন, দপ্তরের ভাষাগুলো কি হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গুলো কি হবে, সেইগুলো আপনি বলবেন। এবং সেটা শুধু বাংলা হতে পারবে না। আপনি বলছেন যে রাষ্ট্রভাষা হবে বাংলা, বাকি ভাষাগুলো থাকবে মাতৃভাষা। তো যদি কোনো ইনসেন্টিভ না থাকে, কেন সে তার ভাষা চর্চা করবে? আপনি চাকরি বাকরি, যে বাংলা পারবে, যে ইংরেজি পারবে, সে পাবে চাকরি বাকরি। তাহলে ওই যে চাকমা লোকটা, ওই যে আমাদের সাঁওতাল, তারা কেন তার ভাষা শেখার, তো চর্চা করার তো কোনো ইনসেন্টিভ আপনি রাখতেছেন না। সেই কারণে দাপ্তরিক ভাষা করতে হবে। ঠিক আছে, বাংলা থাকবে, আরো 2টা ল্যাঙ্গুয়েজ করেন। ইন্ডিয়ায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অন্তত 23টা, ওটাকে তারা রাষ্ট্রভাষা বলে না। আমরা যেহেতু আপনারা এই অশিক্ষার মানে গহ্বরে আমাদেরকে ডুবিয়ে রাখছেন যে বাংলা হচ্ছে রাষ্ট্রভাষা আমাদের, এই কারণে আপনাদের মনে হয় হিন্দিও বুঝে সেখানে রাষ্ট্রভাষা। হিন্দি ভারতের রাষ্ট্রভাষা না, হিন্দি হচ্ছে অফিসিয়াল ভাষা। সুতরাং আমি শেষ করবো আমার বক্তব্য। আজকের এই দিবসে শেষে আমরা যেটা বলতে চাই যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র না করলে আমরা 21-এর যে শহীদ এবং 24-এর আমাদের যারা শহীদ আছে,
তাদের কারোর প্রতি আমরা ইনসাফ করতে পারবো না। এবং রাজনৈতিক দলগুলো বারবার বাংলাদেশের গুণগত পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এবারও তারা দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশের জনগণের পলিটিক্যাল এডুকেশনের মাত্রা, পলিটিক্যাল সচেতনতার মাত্রা এই পর্যায়ে গেছে যে সিফাত বলে গেছেন সংস্কার নাকি বুঝে না, এটা নাকি তারা বলতে চায়। আরে ভাই, একটু ঢাকা শহরে আপনাদের তো গাড়ি আছে, গাড়ি নিয়ে ঢাকা শহরে একদিন রাতের বেলা ঘুরেন, রাতের বেলা জ্যাম থাকে না, ঘুরেন, দেখেন দেয়ালে কি কি লিখছে আমাদের তরুণরা। সংস্কার বুঝে না এই তরুণরা? আপনারা বলতে চান? তাহলে চেনে নিন না আপনারা বাংলাদেশের যাদের ভোট চান, তাদেরকে আপনারা চিনতেই পারেন না এখনো পর্যন্ত। কি ভোট, কি তাদের ভোটে কিভাবে ক্ষমতায় আসবেন? এই জন্য যখন বলা হয়েছে যে 17 বছর বয়স থেকে ভোটাধিকার দেওয়া হবে, তখন তারা কিন্তু কেঁপে গেছে, কারণ তারা জানে যে এই তরুণদের ভোট তারা পাবে না। ইউনূস সাহেব দেখলাম এবার 17 বছর। আমি ইউনূস সাহেবের প্রতি লাস্ট একটা কথা বলতে চাই, আপনি যে, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে, খুবই ক্রিটিক্যাল সময়ে বাংলাদেশের আপনি এসেছেন, দায়িত্ব নিয়েছেন এবং বিশ্ব আপনি সফল হবেন। যে সংস্কারের যে ওয়াদা আপনি করেছেন সেই সংস্কার আপনাকে করতে হবে। আপনি শুধু বলে দেখেন যে আমি সংস্কার করব, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ আপনার পক্ষে থাকবে। আপনি সাহস করে বলেন আপনি কেন রাজনৈতিক দলগুলোর কাছে ভ্যালিডেশন চান, আপনি জনগণের কাছ থেকে ভ্যালিডেশন চাইবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সামনে দ্বিতীয় অপশন কি জানেন? আপনি একটা লুজার হবেন। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কোনটা হবেন। আপনি যদি লুজার হন তাহলে আপনার কি ক্ষতি হবে জানেন? আপনি যে ব্যক্তিগতভাবে আপনি যে নোবেল লরিয়েট হয়েছেন ওইটাও হারাই যাবে ইতিহাসে। সুতরাং আপনার সামনে এখন হচ্ছে আপনি নোবেল লরিয়েট ইতিহাসের এখানে আছেন। এখন বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে আপনি স্টাবলিশ করেন, আপনি ইতিহাসের এখানে থাকবেন। আর যদি এটা না করতে পারেন তাহলে নোবেল লরিয়েট আছেন তো এরপর এখানে চলে যাবেন। কেউ লুজারকে মনে রাখে না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো অন্তর্বর্তী সরকারকে একটা কাজ করে দেখান, একটা কাজ করে দেখেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা সরকার। এখনো মনে হয় না আপনাদেরকে আমাদের সরকার মনে হয় না। একটা কাজ করে দেখেন যেটা রাজনৈতিক দলগুলো চায় না। রাজনৈতিক দলগুলো চায় না এমন একটা কাজ আপনি ফান্ড থেকে বলেন যে আমি এটা করবো এবং জনগণ আমার পাশে আছে, আমি জনগণকে পাশে চাই, বলে দেখেন এটা, দেখেন তারপর কি ঘটে। সুতরাং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু আমরা তার প্রতি আমাদের প্রত্যাশার মাত্রা পারদ এত বেশি, এত বড় যে আমরা তার কাছ থেকে আরো ফার্মনেস, আরো ফোকাস আচরণ আশা করি। তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন কোন এক পত্রিকার সম্পাদককে যে এটা যেন কপালে লাগলে লাগলো, না লাগলে নাই। ভাই, বাংলাদেশের জীবন নিয়ে এভাবে, বাংলাদেশের মানুষের জীবন নিয়ে এভাবে খেলাধুলা করতে পারবেন না আপনি। এটা এত সহজ ব্যাপার না যে আমি আসছি পরীক্ষা করে দেখতেছি যদি লাগা যায়, এটা যদি লাগা যায় ব্যাপার না। আমাদের জীবন মৃত্যুর ব্যাপার এটা। প্রতিদিন মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘুরতেছি আমরা ঢাকা শহরে। আমাদের পেছনে গুপ্ত হন্তারকরা আমাদের পেছনে পেছনে ঘুরতেছে, সুযোগ পেলে আমাদেরকে মেরে ফেলবে। আর আপনি বলেন যদি লাগা যায়। এই যদি লাগা যায় রাজনীতি আমরা আপনাকে করতে দেব না। আপনি যে রাজনীতি আপনার করার কথা, যেটা আপনার ম্যান্ডেট, সংস্কার করবেন। সংস্কার করে না করে যদি আপনি নির্বাচনে যান তাহলে আপনি একটা অবৈধ সরকার। সংস্কার করলেই আপনার ভ্যালিডিটি থাকবে, আপনার ম্যান্ডেট থাকবে, এই সংস্কার আপনাকে করতে হবে। আর না করলে আপনি অবৈধ সরকার। আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারি এই অবৈধ সরকার হওয়ার কারণে আমরা আপনার বিচার করবো। কথা পরিষ্কার। সুতরাং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে আজকে 21শে ফেব্রুয়ারিতে আমাদের নেতা কর্মীরা গতকাল রাতে আপনারা ছিলেন। আমাদের জাতীয় নাগরিক কমিটি একেবারে শেষ কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ যে মাত্র 6 মাসের মধ্যে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে। যদি আপনি জাসদের ইতিহাসটা মাথায় রাখেন, যে তরুণরা কিভাবে হানাহানি, জাসদ ছাত্রলীগ ইত্যাদি ইতিহাস যদি মাথায় রাখেন, তরুণরা কিভাবে হানাহানি, মারামারি, একে অপরকে খুনাখুনি করে কিভাবে এখানে রাস্তায় গলিতে গলিতে লাশ পড়ে থাকতো, সেই জায়গা থেকে এই 6 মাসের মধ্যে আপনারা বাংলাদেশের জনগণকে একটা রাজনৈতিক দল উপহার দিতে যাচ্ছেন উইদাউট এনি কোন ধরনের কোন সমস্যা ছাড়া, কোন ধরনের নিজেদের মধ্যে কোন ধরনের সংঘাত ছাড়া। আমরা যে এই জার্নিটা একসাথে পার হতে পেরেছি এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওনা। এবং জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশ ইতিহাসে তারা ইতিহাস সৃষ্টি করেছে, তারা সফল। বাংলাদেশ ইতিহাসে আমি বলবো জাতীয় নাগরিক কমিটি শতভাগ সফল। পরের রাজনৈতিক দলের কপালে কি আছে, তারা যদি ঠিক মতো দল না চালায় তারা ইতিহাস হারাই যাবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু জাতীয় নাগরিক কমিটি ইতিহাসে সফল। তারা সফলভাবে একটা রাজনৈতিক দল হওয়ার যে প্রক্রিয়া সেটা তারা এগিয়ে নিয়ে গেছে এবং আশা করতেছি আমরা রোজার আগেই দলটা ঘোষণা হবে। তো এই দল হওয়ার পরেও আমাদের কর্তব্য শেষ হয় নাই। আপনারা যে রাস্তায় স্লোগান দেন, যে স্লোগানে আমি প্রতিদিন উজ্জীবিত হই যে সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু শেষ হয় না।